পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ এই সংসার বাচ্চা নিয়ে ভাবছে। পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি না খুব ওয়ারিড, জানো তো, আমার খুব চিন্তা হচ্ছে। আর এই জন্য আমি মাঝে মাঝে নিজের পেশেন্স লুজ করে ফেলছি। আর আমাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, জানো তো। দেখুন, আপনারা দুজন একটা জায়গায় এসে ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে কথাটা বলুন। আর আপনি আমাকে যে কথাগুলো ফোনে বললেন সেগুলোই মৌদি থেকে বলুন। দেখবেন না প্রবলেম একদম ইউ সলভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝেছি উর্মি। দেখুন মিস্টার কানাদু, আপনারা তো দুজন দুজনকে ভালোবাসেন। আমার মনে হয় কোনো সম্পর্ক ধরে রাখার জন্য এটাই যথেষ্ট। আমাকে আমার টুকাইবাবু বলে, জানেন তো, সম্পর্ক না একদম চারা গাছের মতো, এটাকে জল দিয়ে, ছায়া দিয়ে, ভালোবাসা দিয়ে একটু একটু করে লালন পালন করতে হয়। আচ্ছা আপনি একটা কথা বলুন, সেই সময় কি গাছটার উপর দিয়ে কোনো ঝড়ঝাপটা যায় না? যায় তো। কিন্তু টিকে থাকতে গেলে ভালোবাসার জোর চাই। আর আপনাদের দুজনের মধ্যে তো সেটা আছেই, তাহলে আপনারাও ঠিকই পারবেন। আমি সত্যি ওর সাথে এই নিয়ে কথা বলবো, আর এই বিষয়ে আলোচনা করা সত্যি খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমাদের বাড়িতে কিন্তু কালকে রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, আপনাকে কিন্তু অনুষ্ঠানে আসতেই হবে। আর এসে আপনি মৌদির সাথে কথা বলে নেবেন। তুমি বলছো আর আমি আসবো না? হতে পারে, আসবো। এখন রাখি। উর্মি, কি বললা? তোমার প্রবলেম মিটে গেছে মৌদিদি। কালকে মিস্টার কানাদুল এসে তোমার সাথে কথা বলে নেবে। তুমি সত্যি কথা বলছো? না, মিথ্যে কথা বলছি। মানে তোমাকে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো তো মৌদিদি? মিস্টার কানাদুল এসে তোমার সাথে নিজে কথা বলবে বলেছে। আর শোনো, এরপর না তোমরা দুজনের সঙ্গে ঝগড়াঝাটি করে একদম কান্নাকাটি করবে না। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার কানাদুল কথাটা ভুল বলেননি। মৌদিদির মধ্যে চেঞ্জেস, সেটা তো আমিও লক্ষ্য করেছি। তবে কেন আসছে সেটাই দেখার। ভাই 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 ভাই, তোমাকে যে বলেছিলাম রিনির ফোন নম্বর জোগাড় করতে, সেসব জোগাড় করেছো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, করেছি তো। তা আমাকে একটু দেওয়া যাবে ভাই? কেন দেবো না? এই নাও। দেখি। ভাই এই কি করছো কি? হ্যালো রিনি, তাহলে সেই ওই কথাই রইল। আরে বাবা, কি হলো বেনা? তুই এরকম চিৎকার করছিস কেন? চিৎকার করবো না? তুই এই বাড়িতে আসবি আর আমাকে ডাকবি না, তা কি করে হয়? ছাড় না বেনা, এরপর তো আর ডাকাডাকির কেস নেই। কেন মানে? এবার থেকে তো আমি এখানেই থাকবো তোর সঙ্গে। সত্যি? সত্যি? এখানে থাকবি? সত্যি। দাদা ভাই এখানে থাকবে এবার থেকে? হ্যাঁ, এখানেই তো থাকবে। ওই দেখ, সত্যি কথা বলছি, মিথ্যে নয়। দাদা ভাই আমার যে কি আনন্দ হচ্ছিল তুই ভাবতে পারবি না। মিথ্যে বললেই তো ভালো হতো। যে কদিন থাকবে হান মাস জ্বালিয়ে খাবে মা বগলা তো। দাদা ভাই তুই যখন এখানে থাকবি কি কি করবো আমাদের একটু ভেবে ফেলি। হ্যাঁ, ভাবতে হবে তাড়াতাড়ি ভাবতে হবে। এই নতুন করে ভাবার কিছু নেই বেনা। আমি তো অলরেডি শুনলাম রবীন্দ্র জয়ন্তী, ওদের একটা পার্টি হবে, তো সেই পার্টিটা ওইটা নিয়ে ভাবি। চ, আমি যদি ভাবতে শুরু করে দিয়েছি তবে। এন্ড জয়ন্তী নয় দাদা ভাই, তোকে কত করে শেখাবো, ওটা রবীন্দ্র জয়ন্তী, মাঝখানে কোনো এন্ড নেই। সেম শোন দাদা ভাই, আমরা দুজনে মিলে এবারে অনুষ্ঠানটা প্ল্যান করবো। হ্যাঁ, ও মাই গড, মাথাতে তো আমার অলরেডি অনেক কিছু চলছে। আমি অলরেডি অনেক কিছু ভেবে রেখেছি। এমন একটা সারপ্রাইজ দেবো না, পুরো বাড়ি চমকে যাবে। ছোটকা মিমি গৌরী, চল আমরা প্ল্যান করে ফেলি। ছোটকা, তোমার সাথে বসে বসে আমাকে প্ল্যানটা করতে হবে। এবারে অনুষ্ঠানে কি কি হবে? কি কি হবে তুমি বলো, আমি একটা লিস্ট করে নিচ্ছি মাথায়। ঠিক আছে। হ্যাঁ শোনো ছোটকা, সবকিছু তো হবে, যেরকম নাচ গান হয়, কিন্তু একটা স্পেশাল পারফরমেন্স থাকবে। স্পেশাল পারফরমেন্স? কার? কি হবে? বলা যাবে না, সিক্রেট, তোমাকে পরে বলবো। ও আচ্ছা আচ্ছা। আর ওরা কিছু করবে না? করবে তো, অনেক কিছু করবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখো, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, তোমাদের রিহার্সাল করতে হবে। চল রান্নাঘরে যাই, জোগাড় করতে হবে তো। চল ভাই, তুমি নাচ প্র্যাকটিস করেছো? হ্যাঁ, বাড়ির অনুষ্ঠান নাচবই তো। ভালো করে নিয়েছো, আমি কিন্তু দেখবো। ছোটকা বলছি, ডেকোরেশনে কি হবে? আরে ওটা আমি দেখে নেবো। ওকে। টুকাই বাবু শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। যাক, কতদিন পর উর্মির হাসি মুখটা দেখতে পাচ্ছি। কতদিন মেয়েটা আনন্দে থাকেনি, হই হুল্লোড় করেনি। আর যেন সব ঠিক হয়। প্রতিবার তো দেখো
হয়, আমি একটা যা শুনেছি। কিন্তু এই টুকাই বাবু, আমি এতক্ষণ ধরে কি বললাম তুমি কিছু শুনলে? সব শুনলাম। আরে এত চিন্তা করো না, সব ভালো হবে, বুঝলে? শুনেছে বলেছে মানে নিশ্চয়ই শুনেছে। যাক বাবা, টুকাই বাবু বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। এবার আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। চুটকা, আমি 2 মিনিটে চেঞ্জ করে 1 মিনিটে বেরিয়ে যাচ্ছি। এই না 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 না, এই কোথায় বেরোবে তুমি? আমার কাজ আছে, কত দরকার এসে বলবো। ইম্পর্টেন্ট। আরে চিন্তা নেই বোন, নেই তো কি হয়েছে, আমি আছি। আর আমি এমন একটা শকিং সারপ্রাইজ প্ল্যান করেছি না, সবার একদম ওর সই করে না। কিন্তু স্যার আমার না ইচ্ছেটা ছিল প্রবল এই মাউতার গান শেখার, বিশ্বাস করুন। টাকা না থাকার সত্ত্বেও আমি হাল ছাড়িনি স্যার। কিন্তু আমার দুর্ভাগ্য, আপনি আমাকে নিয়ে হাল ছেড়ে দিলেন। আপনি আমাকে তখন বলেছিলেন, আমার পরিষ্কার মনে আছে এখন, ট্যাক্সিওয়ালার নাকি এই সমস্ত শখ থাকতে পারে না। এত কিছু কবে হলো? আমি তো কিচ্ছু জানি না। তাই সেদিনের পর থেকে এই মাউথ অর্গানটা আমি আর বাজাবো নাই ঠিক করেছিলাম স্যার। সত্যি তো আমি হয়তো যোগ্যই নই এসবে। এসব আমার অক্ষমতা শুক্লা, আমি ওর অক্ষম পিতা। আমার অক্ষমতার জন্যই ও সংসারের জোয়াল কাঁধে তুলে নিয়েছিল, তাই নিজের শখ আহ্লাদকে গলা টিপে মেরেছে শুক্লা। আর আমি কি করেছি, আমি অসহায়ের মতন চুপ করে বসে বসে দেখেছি, কিচ্ছু করতে পারিনি। কিন্তু কি বলুন তো স্যার, আমার মন থেকে এই মাউথ অর্গান বাজানোর ইচ্ছেটা চলে গেলেও না, এই মেয়েটা কখনো হাল ছাড়তে দেয়নি আমাকে। এতদিন ভাবতাম স্যার যে আমি হয়তো ওকে জীবনের পাঠ পড়াই, কিন্তু আজ সকলের সামনে এভাবে ও আমাকে এত বড় একটা পাঠ পড়াবে ভাবতে পারিনি, বিশ্বাস করুন। আমার কিছু না থাকতে পারে স্যার, টাকা পয়সা কিছু না, তো আমার না উর্মি আছে। ও থাকলে আমি সব পারি, সব। আমার টুকাই বাবু অযোগ্য নয় স্যার, আপনি তো নিজের চোখেই দেখলেন। ও, তার মানে তোমরা দুজনে আমাকে এখানে অপমান করার জন্য ডেকে এনেছো? না না স্যার, চিচি এ আপনি কি বলছেন? আপনি আমাদের গুরুজন। চত্বর সব। এই বাড়িতে আসলেই নাটক আর নাটক, আর কত নাটক যে দেখতে হবে কি জানে। বাবা ইচ্ছে করে ভিকিকে এখানে পাঠিয়েছে, যাতে ও এখানে এসে ওদের মধ্যে থেকে ওদের মতো হয়ে যায়। যত সব ওদের মতো মিডিল ক্লাস চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করে, কখনো এমডি হওয়ার স্বপ্ন না দেখে। সব প্ল্যান বুঝলে, সব প্ল্যান। আর আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি কেন আমাকে আটকা চোখে নিয়ে যেতে? তুমি বসে বসে কোমর পুরো, তুমি বুঝতে পারছো না আমি যে ডিসিশন নিয়েছি একদম ঠিক নিয়েছি। বাবাকে তো চেনো না, এটাকে নিয়ে একটা অন্য ইস্যু বানিয়ে অন্য উল্টো কাজ করে দেবো। হ্যাঁ, এখন বাবাকে চটিয়ে লাভ নেই, আমাদের হিতে বিপরীত হবে। তুমি যা খুশি করো, আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। চলো তো। মামনি। তুমি? হ্যাঁ, আসলে ভেতরে গোলমালের মধ্যে আপনাদের সঙ্গে তো কথাই বলা হয়ে উঠলো না, তাই এলাম। কিছু বলবে? হ্যাঁ, আপনাদের সঙ্গে না জরুরি বিষয়ে কথা রয়েছে আমার একটা। আপনারা শুনেছেন তো সমরকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে? সাত্তকে ঘুরিয়ে আমাদের থেকে সত্যিটা বের করার চেষ্টা করতে পারে। না না না, মাথা ঠান্ডা রাখতে হবে। না, আমি ঠিক জানি না কে করলো এটা এমন। হ্যাঁ, সেটা তো মানে আমার জানার কথা নয়, তাই না মামুনি? আপনি আসলে সেদিন সমরের সঙ্গে কথাবার্তা বলবেন বলে থানায় গিয়েছিলেন না, তাই আমি ভাবলাম যদি আপনি কিছু জেনে থাকেন আর কি। তুমি কি আমাকে দোষারোপ করছো? ও সেটা বলেছে নাকি? ও তো খালি জিজ্ঞেস করছে, তাই তো? একদম তাই, আমি কিছুই বলছি না মামুনি। আমি শুধু বলতে চাইছি যে বা যারা সমরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে তারা বিশেষ সুবিধে করতে পারবে না।
কারণ সত্যি বেশি দিন চাপা থাকে না। উর্মির সামনে যেভাবেই হোক সত্যিটা আমি আনবই। তুমি জানবে রিনি কেন ফিরে এসছে বলো, রিনি কেন ফিরে এসছে বলো। আমি জানি না রিনি কেন ফিরে এসছে। আরে তুমি এরকম কেন করছো? আমি কি জানি নাকি তোমার দাদা ভাই তোকে নিয়ে এসছে? আমি কিচ্ছু। কেন ফিরে এলো টুকাই বাবু? ও আবার আমাদের মধ্যে অশান্তি বাঁধাবে, আবার আমাদের মধ্যে ঝগড়া হবে, আবার তুমি আমাকে ভুল বুঝবে। আমি এবার কি করবো বলো? তোকে আবার কি করে তাড়াবো আমি? উর্মি আমার কথা শোনো, তাকাও আমার দিকে, তাকাও দেখি কি হচ্ছে দেখি। আরে তুমি কাকে দিকে ভয় পাচ্ছ? ওই রিনিকে? তুমি কি বোকা উর্মি? দেখো দুনিয়ার সামনে যতই ভোল বদলে রং চঙে জামা কাপড় পরে ইংরেজিতে কথা বলে নেচে কুদে বেড়াক না কেন, রিনি ছিল সেই রিনিই থাকবে। ও তো সেই রিনি যে টুকাইদার কাছে পড়তে আসতো, পড়াশোনায় জঘন্য ছিল একেবারে, রোজ কান ধরে দাঁড়িয়ে থাকতো। ওই রিনি তো তোমার ক্ষতি করেছিল, আর সেটা তো সবাই জানে। তাই ও আর কোনোদিনও আমাদের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবে না। উর্মি, এই তুমি যখন এতই বোঝো তাহলে ওকে ভিতরে আসতে দিলে কেন? তাড়িয়ে দিলে না কেন ওকে? সত্যি কথা বলবো, আমি না প্রথমবার ওকে দেখে কেমন হকচকিয়ে গেছিলাম। এটাই কি সেই বোকারিনি যে দুদিকে বিনুনি করে চুল বেঁধে আসতো, আর তার আজকে এই রূপে আমাদের? আমি বুঝেছি, সুন্দর করে সেজে গুজে এসেছে না বলে খুব ভালো লেগে গেছে না, ওকে খুব পছন্দ হয়েছে। এই তো হবেই তো। আর আমি কে? আমাকে কেন ভালো লাগবে এখন? আরে চলুন। হ্যাঁ, বলছিলাম আপনারা তিনজন একটু কষ্ট করে পেছনে বসে যাবেন। আসলে আজকে আমার সাগরেদ গাড়ি চালাচ্ছে তো, তাই আজকে আমাকে ওর পাশে থাকতে হবে আর কি। কি ছোটু, গাড়ি চালাতে পারবে তো ঠিক করে? আপনার সাগরের তো একদম বাচ্চা ছেলে, ঠিক মতো গাড়ি চালাতে পারবে তো? হ্যাঁ, ও খুব ভালো গাড়ি চালায়। আর ওর ভালো নাম তরঙ্গ সরকার। ছোট্ট মানুষের এত ভারী নাম তরঙ্গ, বাবা। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ চলো। আরে ছোটু, মানে তরঙ্গ ভাই, গাড়ি একটু তাড়াতাড়ি চালিও, সিনেমার সময় হয়ে যাচ্ছে, সময় পৌঁছতে হবে তো। হ্যাঁ দাদা, ও তো তাড়াতাড়ি চালাচ্ছে, একদম চিন্তা করুন, ওর হাত খুব ভালো। তা দাদা বলছি, আপনাদের তো আজকে উইকডেজ, অফিসে কাজ খুব কম নাকি? বস কিছু বলে টলে না বোধহয়? চাপ আবার দেয় না, আমাদের বস হচ্ছে হেভি খেচুয়া, অনেক গল্প আছে ওনার। যে করেই হোক আমাকে ওদের কাছ থেকে কিছু না কিছু ইনফরমেশন বের করতেই হবে। তবে যাই বল ভাই, এই কেসটা নিয়ে বস কিন্তু বেশ ভালোভাবে হাবুডুবু খাচ্ছে। ভালোই তো, উনি যত হাবুডুবু খাবেন ততই আমরা হাওয়া খেতে পারবো। আবার কি, 10 দিন ফাঁসে থাকা ততই আমাদের মঙ্গল। এই অফিস আওয়ার্স আবার ঘুরে ফিরেও বেড়াতে পারবো। কি আপনার সাগরে দিলাম গাড়ি চালাতে চালাতে হাত পা নাড়াচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট করে ফেলবে তো? না না দাদা, গাড়ি ভালো চালায়, আসলে বাচ্চা ছেলে তো তাই একটু চঞ্চল আর কি। আমি তো কথা বলছি, তুমি বেশি বাড়াবাড়িটা করো না। হ্যাঁ দাদা, আপনি কি যেন বলছিলেন ওই আপনাদের বসের ব্যাপারে? মানে আপনাদের বস পল্লব রায় তো না? আপনি কি করে জানলেন আমাদের বসের নাম পল্লব রায়? উফ বাবা, এই টুকাই বাবুটা না কিচ্ছু জানে না, এভাবে সোজাসুজি কেউ জিজ্ঞেস করে নাকি? শিওর কেস খেলো। না আসলে ওই আরে খোকা, সামলে, মেরে ফেলবে নাকি? হ্যাঁ, সামনে একটু উঁচু নিচু ছিল, দেখতে পাইনি। আর ওই হ্যাঁ, মানে আমি তো আপনাদের বসকে খুব ভালো করে চিনি, মানে সজ্জন লোক, কতবার কত জায়গায় নিয়ে গেছি, মাঝে মধ্যেই তো বুকিং আছে আপনাদের অফিস থেকে। সজ্জন না ছাই, বাবা ওনার যা গল্প আছে। এই তো একটু একটু করে সব বেরোচ্ছে। তা কেসটা কি নিয়ে চলছে জানেন? না মানে শুনেছিলাম, গুজব আর কি।
ওই মেয়েটাকে নিয়ে কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্ট। তাই নাকি? কিন্তু আমি তো শুনলাম ওই মেয়েটারই দোষ। মানে আমি কিছু বলছি না, সবাই বলা বলি করছে। সবাই তো বলবে, পল্লব রায় কোম্পানির মালিক, কেউ ওর সাথে লাগতে আসবে নাকি? আরে লাগতে আসবে না কেন? এই তুমি মেয়েদের মতো করে কথা বলছো কেন? এই রে, উফ, টুকাই বাবুকে বলতে বলতে আমি নিজেই কেস খেয়েছি। এত অধৈর্য না এই মেয়েটা, একটু চুপ করে থাকতে পারে না। এই তোর এত সব কথা বলার কি আছে? ঠিক করে গাড়ি চালা। দাদা ওর কথা ছাড়ুন, ওর কথা একদম কান দেবেন না। হ্যাঁ তো কি যেন বলছিলেন আপনারা? ওই অ্যাসিস্ট্যান্টটা কি তাহলে মিথ্যা কথা বলছে? আরে হ্যাঁ হ্যাঁ, শুধু অ্যাসিস্ট্যান্টই না, আরে আরো। আপনারা একটু বেশি প্রশ্ন করছেন না? আপনার আমাদের বসকে নিয়ে এত কিসের কৌতূহল? তাদের গাড়িটা চালান প্লিজ। শেষ মুহূর্তে এসে সবটা গোলমাল হয়ে গেল। না মনে হচ্ছে না আর কোনো কথা বের করা যাবে। তবে যা বুঝলাম, পল্লব রায় সোজা লোক নয়, কিছু তো গন্ডগোল আছে। কিন্তু কি, সেটা যে করেই হোক আমাকে জানতেই হবে। নেক্সট ডেটে ওই মেয়েটা যেন কোনোভাবেই কোর্টে না পৌঁছায়, ওকে? তার জন্য যা যা করার তাই তাই করবে। হয়ে যাবে স্যার। টুকাই বাবু, আমার সন্দেহটাই ঠিক, পল্লবটাই আসল কালপ্রিট। কি বললি তুই? কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত দিতে হবে। বল মা বগল, ওই অত টাকা তুই কোথা থেকে পেলি? আমার কাছে জমানো টাকা ছিল, সেখান থেকে আমি। আরে এত জমানো টাকা কি করে জমালি? তুই তো তোর টিচার ট্রেনিং এর জন্য টাকা টিচার্স ট্রেনিং এর কোর্সের জন্য জমানো টাকা দিয়ে মেয়েটাকে লেহেঙ্গা কিনে দিলি? তোর মাথা পাতা সব খারাপ হয়ে গেল নাকি রে? হ্যাঁ, কি হলো? মাথা খারাপ হয়ে গেল? আশ্চর্য ব্যাপার তো, একটা লেহেঙ্গাই তো কিনে দিয়েছি, তার জন্য এরকম কেন করছো? লেহেঙ্গা কিনে দিয়েছিস মানে কতগুলো জমানো টাকা তুই এইভাবে উড়িয়ে দিলি? তুই আজকে যে টাকাটা অকাজে খরচ করলি, আরে সেটা তোর ভবিষ্যতে নিজের কাজে রাখতো। চাকরি বাকরি করবি না মা? তোর তো এত স্বপ্ন ছিল, তুই সব দান করে দিবি? হ্যাঁ দেবো মা, দেবো। আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো, আমার টাকা, আমি যা খুশি তাই করবো। আর শোনো মা, ওটা তো আমার জমানো টাকা ছিল। আমার তখন মনে হয়েছিল যে টাকাটা জমাতে, তাই জমিয়েছিলাম। আর এখন মনে হচ্ছে খরচ করে দিই, তাই খরচ করে দিয়েছি। আর তোমারও তো প্রশ্ন করার কি আছে বলো তো? ভালো লাগে না। আমার সাথে এইভাবে কথা বলছিস কেন বাবু? আরে তুমি কি হয়েছে কি বলতো তোমার? তুমি এরকম কেন করছো? আরে দেখো, এই অবস্থায় তো তোমার মাথাটা সব থেকে আগে ঠান্ডা রাখতে হবে, তাই না? কি করে ঠান্ডা থাকবো টুকাই বাবু, কি করে ঠান্ডা থাকবো? তারপর কালকে যা দেখলাম, তারপর তো ঠান্ডা থাকার কোনো প্রশ্নই আসে না। নেক্সট ডেটে ওই মেয়েটা যেন কোনোভাবেই কোর্টে না পৌঁছায়। টুকাই বাবু, যতক্ষণ না আমি আমার বসের সাথে কথা বলতে পারছি, ততক্ষণ তো আমি শান্তই হতে পারছি না। দেখো উর্মি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু এই মুহূর্তে তুমি এরকম প্যানিক করলে কি করে কি হবে বলো? শোনো আমার কথাটা শোনো, আমি বলি কি। গুড মর্নিং অ্যাডভোকেট সরকার। গুড মর্নিং অ্যাডভোকেট সরকার। আজকে আবার হাঁটতে চলে এসেছেন উনি। দেখুন, আপনি যেমন হাঁটতে ভালোবাসেন না, তেমনি আমিও হারাতে ভালোবাসি। রোজ রোজ এভাবে কোর্টে নিজেকে হাসির খোরাক করে তোলেন। আরে আপনি সেই এসেই গেলেন? আমি তো ভাবলাম যে আমার উপদেশ শুনে আপনি এতক্ষণে বাড়ি চলে গেছেন। আচ্ছা অপোনেন্ট আঙ্কেল, আই মিন অ্যাডভোকেট বাসু, আপনি এখনো আমাকে ভালো করে চিনতে পারলেন না। দেখুন, উর্মি সরকার কিন্তু ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়ার মানুষ নয়। কেসটা যখন আমি হাতে নিয়েছি তখন আমি লড়বই, আর আমি জিতবো, আই প্রমিস। একদম ঠিক বলেছেন।
এই কেসটা কিন্তু আমাদের জিততেই হবে। হ্যাঁ স্যার, আর আপনার সাথে কথা বলে তো আমার মাথাটা আরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে অ্যাডভোকেট সরকার নিশ্চয়ই এবার সব ভেবে এসেছেন যে কেসটা কিভাবে জিতবেন। ড্রামা, তার স্ক্রিপ্ট, আশা করি সব রেডি আছে, নাকি এবারও আগের বারের মতন একটা লম্বা চড়া ভিগারাস স্পিচ দেবেন, যেটা আপনি অবভিয়াসলি ভালো পারেন? আপনি মনে হয় আগের বার হেরে যাওয়াটা ঠিক মেনে নিতে পারেননি, তাই না? তাই আমাকে দেখলে এরকম অদ্ভুত বিহেভ করেন। আপনি আমাকে ভয় পান। ভয় ভয় পাবো আমি একজন দুদিনের লয়ারকে? এটা কেমন করে সম্ভব? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার কতদিনের এক্সপিরিয়েন্স সে সম্পর্কে আপনার কোনো ধারণা? আপনি একটা কাজ করতে পারেন, আপনার বসকে জিজ্ঞাসা করতে পারেন, সেও এখন আমার সামনে দাঁড়িয়ে কেস লড়তে গেলে কেঁপে ওঠে। কিন্তু আপনি আমার সঙ্গে কেস লড়ার সময় কাজের থেকে বেশি কথা বলেন, তাই না? আপনি নার্ভাস হয়ে যান, রাইট? নার্ভাস? বাসু, আজ পর্যন্ত কোন কেস লড়তে গিয়ে নার্ভাস হয়নি। শুধু আমার সাথে যে কেসটা লড়েছিলেন তাতেই আপনি হেরে গেছিলেন। আমি আপনার অপোজিটে ছিলাম। দেখুন মিস্টার বাসু, আপনি যাই করুন না কেন, আপনি কিন্তু আজকে আমার মনোবল ভাঙতে পারবেন না, কারণ আমি জানি আমি কেসটা জিতবই জিতবো। স্যার, উনি এত কনফিডেন্ট কি করে হচ্ছেন বলুন তো? তার মানে কি নতুন কোনো ক্লু উনি পেয়ে গেলেন? সেটা তো আমিও ভাবছি। এতদিনে মনে হচ্ছে আমি একজন সঠিক মানুষকে হায়ার করেছি আমার কেসটা লড়ার জন্য। দেখেছেন তো, আমি আপনাকে বলেছিলাম না, অ্যাডভোকেট উর্মি সরকার ইজ দ্য ফিটেস্ট লয়ার ফর দিস কেস। উর্মি কি করতে চলেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হয়েছে কি? কি ব্যাপার অ্যাডভোকেট বাসু, আপনি কিছু বলবেন? হি ইজ ডেঞ্জারাস। ও প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে আলাদা করতেই পারে না। ও পার্সোনাল হার্ম করে মানুষের। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। মাইলর, আপনি দেখতেই পেলেন যে পল্লব রায় অত্যন্ত খারাপ একজন মানুষ, এবং এই ধরনের মানসিকতার মানুষের কাছ থেকে আপনি এর থেকে বেশি কি আর এক্সপেক্ট করতে পারেন? অবজেকশন মাই লর্ড। মাই লর্ড, উনি তো অপ্রাসঙ্গিক কথা বলছেন। এই কথাগুলো থেকে তো কখনোই প্রমাণ হয় না যে আমার ক্লায়েন্ট পারমিতা দেবীকে মলেস্ট করেছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। আমি এমন একজন সাক্ষীকে ডাকছি যার কথা এই কেসের সঙ্গে প্রাসঙ্গিক হবে। আমার দ্বিতীয় সাক্ষী, আমি তাকে ডেকে নিতে চাই। মাই লর্ড, ডেকে নিন। রিয়া দেবী। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মহামান্য আদালত, ইনি রিয়া কর্মকার। আচ্ছা, আপনি তো পল্লব রায়ের অফিসে চাকরি করতেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি এমন ঘটলো যার জন্য আপনাকে চাকরি ছেড়ে দিতে হলো? মানে আপনি রেজিগনেশন দিয়েছেন কেন? আসলে আমি বাধ্য হয়েছিলাম। আর কি মানে কি এক্স্যাক্টলি ঘটেছিল? কারণ উনি আমাকেও একদিন মলেস্ট করেন। তারপর থেকে আমি আর ওই অফিসে কাজ করতে পারছিলাম। আপনি যদি আরেকটু মানে ডিটেলে মহামান্য আদালতে দাঁড়িয়ে যে আপনার সাথে এক্স্যাক্টলি কি কি ঘটেছিল? হ্যাঁ, একটা বৃষ্টির দিনে আমার বাড়ি ফিরতে রাত হয়ে যাচ্ছিল বলে উনি আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে নিজের গাড়িতে লিফট দেন। আর তারপর Okay, take your time. তারপর উনি আমাকে গাড়িতে মলেস্ট করে।
আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেন। সেই সময় আমি ওনাকে আটকাতে পারলেও পরের দিন অফিসে গিয়ে যখন ওনাকে চার্জ করি এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, উনি আমাকে চাকরি থেকে বের করে দেন। অর্ডার অর্ডার। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ভরসা করতে পারেন আপনারা ওর উপর। মাই লর্ড, এবার আমি আমার পরের প্রমাণ পেশ করতে চাই, আমার পরের সাক্ষী যে বলবে যে পল্লব রায় কতটা নির্ঝঞ্ঝাট একজন মানুষ, আর সে সাক্ষী আমি নিজে। মানে কি, মানে আপনি নিজে সাক্ষী দেবেন? হ্যাঁ, আমি নিজেই সাক্ষী দেবো, কারণ আমি তো জানি যে পল্লব রায় কতটা কেয়ারিং একজন মানুষ, তাই আমি দেবো সাক্ষী। কেয়ারিং? মাই লর্ড, পল্লব রায় যদি কেয়ারিং নেচারের না হতেন তাহলে কি উনি পারমিতা দেবীকে বলতেন যে কেসটা তুলে নেওয়ার জন্য? উনি ইনসিস্ট করতেন পারমিতা দেবীকে কেসটা তুলে নেওয়ার জন্য, তাও আবার কোন রকম খারাপ পদ্ধতিতে না গিয়ে। উনি কিন্তু পারমিতা দেবীকে বুঝিয়েছিলেন যে উনি শুধু পারমিতা দেবীকে বকাঝকা করেছেন, মলেস্ট করেননি, এবং উনি এতটাই কেয়ারিং নেচারের পারমিতা দেবীকে বোঝানোর জন্য উনি 3টে সন্ডা মার্কা গুন্ডা পারমিতা দেবীর পিছনে ছুটিয়ে দিয়েছিলেন। যাতে গুন্ডারা দিন রাত এক করে ওনাকে বোঝাতে পারে যে দিদি আপনি কেসটা তুলে নিন, পল্লব বাবু কি বলতে চাইছেন আপনি একটু পল্লব বাবুর কথাটা বুঝুন, কারণ উনি তো আপনাকে বকাঝকা করেছেন। তো এই দিন রাত এক করে গুন্ডারা পারমিতা দেবীকে শুধু বোঝানোর চেষ্টা করেছেন, আর পারমিতা দেবী উনি কারোর কথা শুনতে রাজি নন। উনি কি করলেন, গুন্ডাদের থেকে দিনের পর দিন পালিয়ে বেড়ালেন, একদিন এ গলি, একদিন ও গলি, একদিন সে রাস্তা, মানলেন ওরা পর্যন্ত, এমনকি বাধ্য হয়ে পারমিতা দেবী বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন মাই লর্ড, কিন্তু কথা কিছুতেই শুনলেন না। তুমি, তোমাকে নিয়ে আমার আর চিন্তা নেই, তুমি পাকা উকিল হয়ে গেছো, আর তোমাকে কেউ আটকাতে পারবে না। উনি মানে মিসেস অ্যাডভোকেট সরকারের ওপর উনি ঝাঁপিয়ে পড়েন এবং উনি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কেন এই কেসটা নিয়েছেন। কেন নিয়েছো কেসটা তুমি? মেয়ে তো তুমি। আমরা বাড়ির সবাই অবাক হয়ে যাই এবং এই কথাবার্তার মাঝখানেই দরজা ধাক্কানোর শব্দ পাই আমরা। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। ওরা চলে এসেছে। আরে আরে কি করছেন? ওরা গুন্ডা, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। ঠিক তখনই পারমিতা দেবী বলেন যে আমাকে গুন্ডারা ধরতে এসেছে, আপনারা দয়া করে বলবেন না আমি এই বাড়িতে আছি। ঠিক তখনই আমার স্ত্রী মানে মিসেস সরকার, অ্যাডভোকেট সরকার, উনি ওনাকে লুকিয়ে ফেলেন এবং তখনই আমরা দরজা খুলে দেখি সত্যি 3জন গুন্ডা এসে হাজির হন এবং জিজ্ঞেস করেন যে পারমিতা দেবী এখানে এসেছেন কিনা। এখানে একটা অল্প বয়সী মেয়েকে দেখেছেন? না, দেখিনি, আসেনি। আমরা অস্বীকার করি এবং এই ঘটনাটার সময় তখন আমরা সবাই বাড়িতেই ছিলাম। আপনি আমাকে গুন্ডাদের কথা বললেন, অথচ আপনি যে এই অ্যাডভোকেট সরকারের বাড়িতে গিয়েছিলেন সেটা বলেন। বিশ্বাস করুন, আমার তখন মাথা কাজ করছিল না, রাগের মাথায় আমি যে কি করেছি আপনাকে বলার মতন আমার সাহসও ছিল না। না না, এভাবে হয় না, এটা আপনি ভুল করেছেন। মাই লর্ড, আপনার যদি আমার হাজবেন্ড সাত্তকী সরকারের কথা বিশ্বাস না হয়, আমি তাহলে আরো অনেককে ডাকতে পারি, যেমন আমার বাড়িতে রাগি আন্টি, মুমু দিদির মা, ছোটকা, মেচকা, মুমু দিদি সবাই সেদিন নিজের চোখে দেখেছিল। না না, সবার সাক্ষ্য দরকার নেই, একজন সাক্ষী যথেষ্ট। থ্যাংক ইউ মাই লর্ড। টুকাই বাবু, তুমি আসতে পারো। মাই লর্ড, আপনি তো দেখলেনই আমার ক্লায়েন্ট পল্লব রায় কত ভালো, কত বড় মনের একজন মানুষ, বরং পারমিতা দেবী ওনাকে ডিস্টার্ব করতেন। দ্যাটস অল মাই লর্ড। অসাধারণ থিওরি, রিয়েলি ব্রিলিয়েন্ট থিওরি। আমার লার্নেড ফ্রেন্ড সবসময় একটা উপর চালাকি করে, যদিও তাতে কোনো লাভ হয় না, সবটাই ব্যর্থ হয় এবং নিজেকে হাস্যাস্পদ করে তোলেন। এর আগের কেসটা
ঠিক তাই হয়েছিল, নিজেকে এভাবে হাস্যাস্পদ করে তুলেছিলেন। যে ধরনের সাক্ষ্য প্রমাণ আপনি জোগাড় করেছেন সেগুলো তো আপনার ক্লায়েন্টের এগেনস্টে যাচ্ছে। আমি যদি ধরেও নিই আপনার কথা অনুযায়ী যে পল্লব রায় প্রত্যেকদিন রাতে ফোন করতেন, মেসেজ করতেন, অ্যাকচুয়ালি বিরক্ত করতেন, তাতে যখন পারমিতা দেবী যখন সাড়া দেন না আর কি, তখন তার সুযোগ নেওয়ার চেষ্টা করেন এই পল্লব রায়, এবং যখন পারমিতা দেবী প্রতিবাদ করেন তখন তাকে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, এবং তাতেও যখন কোনো লাভ হয় না তার পেছনে গুন্ডা লেলিয়ে দেওয়া হয়। অ্যাকর্ডিং টু ইউ, ইয়োর ভার্শন। আমার হাজবেন্ডের জন্য লড়াই করেছিলাম কারণ উনি নির্দোষ ছিলেন। আমি তখনও সত্যের পক্ষে ছিলাম, আমি আজও সত্যের পক্ষে আছি, আমি চিরকাল সত্যের পক্ষে থাকবো। বিকজ ট্রুথ ইজ মাই ওনলি ওয়েপন। তার জন্য যদি আমাকে 1000 বার হারতে হয় তো আমি হারতে রাজি আছি। মাই লর্ড, পারমিতা দেবীর মতো মানুষদের তো হ্যাটস অফ। আজকে ওনার মতন মানুষেরা আছেন বলে, ওনার মতো সাহসী মানুষেরা আছেন বলে কিন্তু পল্লব রায়ের মতো মানুষেরা আছে আজও শাস্তি পায়। আর রিয়া দেবীর মতো যে সমস্ত মানুষেরা ভয় পিছিয়ে পড়েছিলেন, পারমিতা দেবী তো তাদেরও ভয়েস হয়েছিল। একজন মেয়ে হয়তো আমি কখনোই অন্যায়টা মেনে নিতে পারতাম না, আমি মেনেও নিইনি। আর আমাকে তো কিছু করতে হতো, আমি তাই করেছি। এর জন্য যদি আমাকে বারবার কেস হারতে হয় তো আমি হারতে রাজি আছি, কারণ এটাই আমার জয়। সত্যি ম্যাডাম, আপনাকে যত দেখছি তত আপনার ফ্যান হয়ে যাচ্ছি। না, থ্যাংক ইউ। আমাদের স্যার মানে অ্যাডভোকেট বাসু, উনি একজন দুধে উকিল। কেসের প্রথম দিন থেকেই দেখছি আপনার সামনে যখনই উনি এসে পড়েন না একদম ঘোল খেয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য আমিও বুঝতে পারি। আচ্ছা বলছি, আপনি মিস্টার বাসুর জুনিয়র তো? হ্যাঁ, আমি আর রতনদা ওনার আন্ডারেই কাজ করি। রতন মানে রতন খাস্তগির। ওই রতন খাস্তগির নামের কোনো অ্যাডভোকেট? রতন খাস্তগির? রতন খাস্তগির আবার কি? সমর কাকা জামিনই বা কেন করাতে গেল? আই এম সরি, ভেরি সরি। না না না, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। ওনাকেই তো সেদিন আমি থানায় দেখেছিলাম, সেই জন্যই যখন উনি প্রথম দিন কোর্টে ঢুকেছিলেন ওনাকে এত চেনা চেনা মনে হচ্ছিল। রতন খাস্তগির মানে, আচ্ছা তার মানে কি রতন বাবুই সমর কাকা জামিন করিয়েছে, তাই না? মানে রতন বাবু তো সমর কাকা জামিন করিয়েছে। সমর কাকা? হ্যাঁ, মানে সমর রায়। আপনি চিনতে পারছেন? মানে একটু একটু ভেবে দেখুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার কেসের অফিসিয়াল পেপারগুলো বানিয়েছিলাম। কিন্তু কেন বলুন তো? আপনি কাগজ বানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য, বাসুর অ্যাসিস্ট্যান্ট কেন সমরের জামিন করাতে যাবে? হিসেব তো মিলছে না। আচ্ছা, আপনি তো কাগজপত্রগুলো বানিয়েছিলেন, তো আপনি বলতে পারবেন কার ইনস্ট্রাকশনে জামিন করানো হয়েছিল? এই রে, সেটা তো আমি বলতে পারবো না। আসলে আমাকে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল আমি সেরকম কাগজপত্রগুলো বানিয়েছি। এখন কে কাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা তো আমার জানা নেই। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি একটু প্লিজ একটু জানাবেন আমাদের। এটা আমাদের না জানাটা খুব দরকার আসলে। প্লিজ দাদা একটু বলুন না, সত্যি আমাদের জানাটা খুব দরকার। কে সমর কাকা জামিন করিয়েছে সেটা আমাদের জানতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জানাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে। হ্যাঁ স্যার ফোন করেছিল, আসছি। একদম।